হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর শিউলি, আর আমি আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কতটা গুরুতর হতে চলেছে, আই হোপ সেটা তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো। তাই ভিডিওটা স্কিপ না করে বা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো। আই হোপ আজকের টপিক থেকে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করে দিই। হ্যাঁ, আজকের টপিক হলো ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সার কিন্তু আমাদের ইন্ডিয়াতে থার্ড মোস্ট কমন ক্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে, যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কিন্তু থাকে পুওর ওরাল হাইজিন মেনটেনেন্স। হ্যাঁ, এবং তার সাথে আরো থাকে যারা তামাক জাতীয় দ্রব্য সেবন করে, তাদের মধ্যেও কিন্তু ওরাল ক্যান্সারের চান্সেসটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ওরাল ক্যান্সারের যে কারণগুলো থাকে সেগুলো কি কি, ওরাল ক্যান্সার হলে তার ট্রিটমেন্ট কি কি থাকে, এবং ওরাল ক্যান্সার হওয়ার আগেই কি করে এই জিনিসটাকে প্রিভেন্ট করে দেওয়া যায়। তাহলে আমরা জেনে নিই ওরাল ক্যান্সারের কারণগুলো ঠিক কি কি। নাম্বার ওয়ানে যেটা রয়েছে সেটা কিন্তু তামাক জাতীয় দ্রব্য সেবনের জন্য কিন্তু ওরাল ক্যান্সার হয়ে থাকে। তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুটখা, পান, জর্দা, খৈনি, সুপারি, এগুলোর কারণে কিন্তু ওরাল ক্যান্সার হয়ে থাকে। তারপরের পয়েন্টে রয়েছে, অর্থাৎ 2 নম্বর পয়েন্টে রয়েছে অ্যালকোহল, অর্থাৎ মদ। এই অ্যালকোহলটা কি করে, আমাদের মুখের যে মিউকোসাটাকে রয়েছে, যে মুখের ভেতরের যে চামড়াটা রয়েছে, ঠিক আছে, এই অ্যালকোহলটা কিন্তু আমাদের ওরাল মিউকোসার জন্য একটা ইরিটেন্ট বা একটা সলভেন্ট। ইরিটেন্ট বলতে বোঝানো হচ্ছে জ্বালা প্রদানকারী কোন রকম কোনো বস্তু। অর্থাৎ অ্যালকোহল খেলে কিন্তু মুখের মিউকোসার, ওরাল যে মিউকোসাটা রয়েছে, এই ওরাল মিউকোসাতে কিন্তু একটা বার্নিং সেন্সেশন, অর্থাৎ একটা জ্বালা পোড়া কিন্তু ভাব অনুভূত হয়, ঠিক আছে? এবং আর কি করে, অ্যালকোহল কিন্তু আমাদের মুখের যে মিউকোসা রয়েছে, মিউকোসার যে সেলগুলো এক একটা রয়েছে, সেলের যে ডিএনএ, এই ডিএনএ রিপেয়ারকে কিন্তু সাপ্রেস করে দেয়, অর্থাৎ দাবিয়ে দেয়। কোন রকম রিপেয়ার হতে কিন্তু এটা দেয় না। সেই জন্য কি হয়, তখন কিন্তু ওরাল মিউকোসার কিন্তু একটা চেঞ্জেস পরিলক্ষিত হয়, এবং তখনই কিন্তু এই ক্যান্সারটা সৃষ্টি হয়। চলে আসি তাহলে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে কিন্তু ভাইরাস। হ্যাঁ, কিছু কিছু ভাইরাসের মাধ্যমে কিন্তু ক্যান্সার হতেই পারে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আর তাছাড়াও রয়েছে কিন্তু এইচআইভি। এই এসটিডি ডিজিজগুলোর জন্য, অর্থাৎ সেক্স ট্রান্সমিটেড ডিজিজগুলোর জন্য কিন্তু মুখে ওরাল ক্যান্সার কিন্তু হয়েই থাকতে পারে। চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, অর্থাৎ 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে যেটা আমি আগেও বললাম যে পুওর ওরাল হাইজিন মেনটেনেন্সের জন্য কিন্তু ওরাল ক্যান্সার হওয়াটা খুব স্বাভাবিক। এবার পুওর ওরাল হাইজিন বলতে কি বোঝানো হচ্ছে? পুওর ওরাল হাইজিন মানে মুখের মধ্যে ধরো শার্প টিথ রয়েছে, যারা বিশেষ করে বয়স্ক, যত বেশি বয়স যায় তত কিন্তু আমাদের দাঁত, তত আমাদের দুটো দাঁতে ঘষা খেতে খেতে কিন্তু দাঁতের যে ওপরের ক্রাউন গুলো রয়েছে, অর্থাৎ যে কাস্প গুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব শার্প হয়ে যায়, খুব ছুঁচলো টাইপ হয়ে যায়। তখন কি করে, সেই শার্প টিথ গুলো যখন আমাদের ওরাল মিউকাসে, অর্থাৎ ভেতরে যে গালের ভেতরে বা জিভে যদি সেটার দ্বারা যদি আঘাত লাগে, তখন কিন্তু সেই সফট টিস্যুটা হয়ে যাচ্ছে ইনজিওর্ড হওয়ার ফলে কিন্তু সেখান থেকেও কিন্তু ওরাল ক্যান্সার কিন্তু হতেই পারে। আর তাছাড়াও রয়েছে ইল ফিটিং ডেঞ্চার। ইল ফিটিং ডেঞ্চার বলতে, ডেঞ্চার মানে বাঁধানো দাঁত, ঠিক আছে? বাঁধানো যে প্রসেসিসটা রয়েছে তোমার মুখের মধ্যে, সেটাকে কিন্তু ডেঞ্চার বলা হচ্ছে। এবার ডেঞ্চারটা যদি খুব শক্ত টাইপ হয়, খুব টাইট হয়, যদি যেটা মুখে বারবার বসাতে গেলে মুখের কোনো সফট টিস্যুতে লাগছে, তখনও কিন্তু বারবার আঘাতজনিত কারণে ট্রমাটাইজড হওয়ার জন্য কিন্তু টিস্যুটা কিন্তু তখন ক্যান্সারাস হয়েই যেতে পারে। চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে রয়েছে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন বলতে কি কি বোঝানো হচ্ছে? লাইকেন প্ল্যানাস, লিউকোপ্ল্যাকিয়া ইত্যাদি রোগের কারণেও কিন্তু ওরাল ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা, তারপরের পয়েন্ট, অর্থাৎ 6 নম্বর পয়েন্টে রয়েছে ম্যালনিউট্রিশন।
ম্যাল নিউট্রিশন থাকলেও কিন্তু এই যে আমি আগের যে সমস্ত রোগগুলো বললাম, এই যে ভাইরাসগুলোর নাম তোমাদেরকে বললাম, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা এইচআইভি, এই জাতীয় ভাইরাসগুলো কিন্তু যদি ম্যাল নিউট্রিশন থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু খুব সহজেই শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে, ঠিক আছে। এবার ম্যাল নিউট্রিশন থাকলে যখন এই রোগগুলো হচ্ছে তখনই কিন্তু তার থেকে ওরাল ক্যান্সার হতে পারে। তারপরের পয়েন্ট রয়েছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে রেডিয়েশন যদি কোনোভাবে লাগে আমাদের, এক্স রে লাইট বা ইউভি রেডিয়েশনের মধ্যে আমরা যদি বারবার এক্সপোজড হই তাহলে কিন্তু আমাদের ওরাল ক্যান্সার হতেই পারে। এবার বলবো কি করে কেউ বুঝতে পারবে যে তার মুখের মধ্যে কোন রকম প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন হচ্ছে কিনা, বা তার মুখের মধ্যে এমন কিছু প্রি ক্যান্সারাস কোনো সিমটমস রয়েছে কিনা, সেটা সে কি করে বুঝতে পারবে। নাম্বার ওয়ানে যেটা রয়েছে, ধরো মুখের মধ্যে অনেকদিন ধরে একটা ঘা রয়েছে যেটা কিন্তু কোনোভাবেই সারছে না, দীর্ঘদিন যাবত কিন্তু সেই ঘাটা মুখের মধ্যে থেকেই যাচ্ছে, ঠিক আছে, তাহলেও কিন্তু সেটা কিন্তু একটা ওরাল ক্যান্সারের সিমটম হতে পারে। আচ্ছা, পরবর্তী পয়েন্টে তাহলে চলে আসছি আমরা। যদি কারোর মুখের কোথাও হোয়াইট প্যাচেস অর্থাৎ সাদা সাদা প্যাচের মতো দেখতে পাও, এদিকে ছবি দেখিয়ে দিচ্ছি আমি, এরকম যদি দেখতে পাও সেক্ষেত্রেও কিন্তু, বা ধরো মুখের মধ্যে রেডিশ কোন একটা ঘা রয়েছে যেটা যত সময় বাড়ছে তত কিন্তু সেই ঘাটা আরো বেশি দগদগে হচ্ছে, ঠিক আছে, তখনও কিন্তু এটা ওরাল ক্যান্সারের একটা সিমটমস হতে পারে। মুখের মধ্যে ক্যান্সার হলে কিন্তু যদি এটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কিন্তু সার্জারির মাধ্যমে এটাকে সম্পূর্ণ নির্মূলভাবে সারানো যায়। কারোর যদি এই কন্ডিশন গুলো হয়ে থাকে তাহলে তার তৎক্ষণাৎ কি করা উচিত বা কি করণীয় তার ক্ষেত্রে, তাহলে সেটা চলো আমরা আজকে জেনে নিই। এইরকম পরিস্থিতি হলে কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি কোনো ডেন্টিস্টের কাছে অথবা কোনো ভালো ডেন্টাল হসপিটালে কিন্তু পেশেন্টকে ভিজিট করতে হবে, ঠিক আছে। তাদের কাছে গেলে তারা কি করবেন, হয়তো একটা বায়োপসির মাধ্যমে তারা রোগ নির্ণয়ের চেষ্টা করবেন, ঠিক আছে। তার যে সেই ক্ষত স্থানটা, অর্থাৎ যে ক্যান্সারের যে জায়গাটা হয়ে রয়েছে, ক্যান্সারের যে ক্ষতটা সৃষ্টি হয়ে রয়েছে, ওই ক্ষতটা ওটা এক্সামিন করার জন্য যে ওটা কোন স্টেজে রয়েছে, ওটা প্রাইমারি স্টেজে রয়েছে না কোনো টার্মিনাল স্টেজে রয়েছে, সেটা কিন্তু এক্সামিন করার জন্য কিন্তু একটা বায়োপসি করা হয়, ঠিক আছে। এইবার বায়োপসি করার পর যদি দেখা যায় যে প্রাইমারি স্টেজে রয়েছে, তখন কিন্তু কি করা হয়, তখন পেশেন্টকে কিন্তু সার্জারির জন্য অফার করা হয়, ওকে। এবার আফটার সার্জারি যদি কোনো রকম কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে কিন্তু কারোর ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপির কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন হয় না। আবার কারোর ক্ষেত্রে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিলেও কিন্তু জিনিসটা সম্পূর্ণ একদম নির্মূলভাবে সেরে যায়। এবার আমরা চলে আসবো লাস্ট পয়েন্টে, যেটা বললাম যে ক্যান্সার যাতে না হয় সেটা প্রথম থেকে আমরা কি করে প্রতিরোধ করব, কি করে জিনিসটাকে আটকাবো, সেটা সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট জেনে নেব। তবে হ্যাঁ, ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও বা আমাকে প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমি পরবর্তীতে যখনই কোনো মুখ বা মুখগহ্বর সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তাহলে চলো এবার চলে আসি যে ক্যান্সারটা প্রতিরোধ করার জন্য আমাদের কি কি করণীয়। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেই জন্য যাতে এই ক্যান্সারটা সামনের দিকে না এগোয়, ক্যান্সার স্টেজেই যাতে রোগটা না পৌঁছয়, সেজন্য আমাদের কি কি করণীয় সেটা চলো আজকে আমরা জেনে নিই। নাম্বার ওয়ান, মোস্ট 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 ইম্পর্টেন্ট, সমস্ত রকম নেশা ত্যাগ করা। কি কি রয়েছে, তামাক জাতীয় যা যা দ্রব্য রয়েছে, নেশার মধ্যে যা যা পড়ে সমস্ত রকম সব নেশা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। নেশা বাদ দিলে তবেই কিন্তু ক্যান্সার কারোর হবেই না। সর্বোপরি নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে কিন্তু এগুলো ত্যাগ করা উচিত। চলে আসি নাম্বার 2 পয়েন্টে। পয়েন্ট নাম্বার 2তে রয়েছে মুখের মধ্যে যদি কোনো শার্প কাস্ট থাকে, অর্থাৎ কোনো দাঁত যদি খুব ধারালো হয়ে যায়, যেটাতে তোমার বারবার ধরো বাইট করতে যাচ্ছ, গালে একদম গর্ত হয়ে বসে যাচ্ছে বা একটু কেটে যাচ্ছে, বারবার ওই জায়গাটা ইনজিওর্ড হচ্ছে, এইরকম কোনো দাঁত থাকলে কিন্তু তোমাকে তৎক্ষণাৎ ডেন্টিস্টের কাছে যেতে হবে। যার ফলে ডেন্টিস্ট কি করবেন, তোমার ডেন্টিস্ট কিন্তু ওই দাঁতটাকে সিলেক্টিভ গ্রাইন্ডিং অর্থাৎ ঘষে দেওয়ার মাধ্যমে ওই দাঁতের যে শার্প অংশটা ওটা কিন্তু একটু ভোঁতা করে দেবে, ঠিক আছে। তাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না, যার ফলে কিন্তু ওই ইনজিউরিটা কিন্তু আর বাড়বে না। কোন রকম ভাবে ওরাল ক্যান্সার হওয়ার
চান্সেসটাও কিন্তু অনেকটা কমে আসবে। পয়েন্ট নাম্বার 3 যেটা রয়েছে, কোন রকম ইল ফিটিং ডেঞ্চার যদি মুখের মধ্যে থাকে, অর্থাৎ কোনো একটা ধরো আরপিটি, অর্থাৎ কোনো দাঁত বাঁধানো যদি পড়ে থাকে কেউ, কোনো আরপিটি হতে পারে, সিটি হতে পারে, যদি সেটার মাধ্যমে আমাদের মুখের যে নরম অংশগুলো রয়েছে, যে মিউকোসাগুলো রয়েছে, সেগুলোতে যদি বারবার ট্রমাটাইজড হয়, যদি ধাক্কা লাগার কারণে যদি ওখানে ইনজুরি হয়, সেটা সেরকম যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমাকে ডেন্টিস্টের কাছে ভিজিট করতে হবে। তোমার ডেন্টিস্ট কি করবেন, ওই যে ইলফিটিং ডেঞ্চারটা রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখে ওটা বুঝবেন যে কোথায় কোথায় তোমার প্রবলেমটা হচ্ছে, এবং সেই জায়গাটা কিন্তু হালকা একটু ট্রিম করে দিলে এই প্রবলেমটা আর হবে না, যে কারণে যার ফলেও কিন্তু ওরাল ক্যান্সার হওয়ার চান্সেসটা কিন্তু থাকে না। তারপরের পয়েন্টে চলে আসছি। তারপরের পয়েন্টে রয়েছে যতটা সম্ভব কিন্তু এক্স-রে, ইউভি রেডিয়েশন এগুলো থেকে কিন্তু, বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এগুলো থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, যাতে কোনোভাবেই এগুলোর এক্সপোজার যত হবে তত কিন্তু ক্যান্সারের চান্সেসটা আমাদের মধ্যে বেড়ে যায়। ঠিক আছে, এগুলো থেকে যত নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে ততই কিন্তু বেটার। তারপরে পয়েন্টে চলে আসছি, যাদের ম্যাল নিউট্রিশন রয়েছে তাদের কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে, এবং তাছাড়াও ঠিক মতন একজন ডক্টর দেখিয়ে তার কি কি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি রয়েছে সেটা কিন্তু সাপ্লিমেন্টস এর মাধ্যমে পূরণ করা যাবে। সো এই ছিল আজকের আলোচ্য বিষয়। কমেন্ট সেকশনে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু অবশ্যই লিখে দিও, আর বলো যে এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, যত পারো এটা সবার মধ্যে ছড়িয়ে দাও, স্প্রেড আউট করে দাও, যাতে সবাই এই জিনিসগুলো সম্পর্কে, এই ধারণাগুলো সম্পর্কে আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় সবার ধারণা। ঠিক আছে, সবার শেষে বলবো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউন। টাটা।